সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চাঁদাবাজ ও সন্ত্রাসের দলে পরিণত হয়েছে বিএনপি, অভিযোগ এনসিপির। দক্ষিণবঙ্গে চলছে পদযাত্রা। ময়মনসিংহে 2 সন্তান সহ মায়ের মরদেহ উদ্ধার। বান্দরবানে বিদ্যুতের তারে জড়িয়ে 3 জনের মৃত্যু। ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, বেশি ক্ষয়ক্ষতি কৃষিতে। লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিএনপি এখন চাঁদাবাজ ও সন্ত্রাসের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে পটুয়াখালী পৌর শহরের শহীদ হৃদয়ে তরুয়া চত্বরে দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি এমন অভিযোগ করেন। নাহিদ ইসলাম আরও বলেন, মুজিববাদী 72-এর সংবিধানকে টিকিয়ে রাখার চেষ্টা করছে বিএনপি। এখন তারাই চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িয়ে মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। আগামী 3 আগস্ট শহীদ মিনার থেকে জুলাই ঘোষণাপত্র আদায় করার অঙ্গীকার করেন নাহিদ ইসলাম। পটুয়াখালীতে পদযাত্রা শেষে বরগুনায় কর্মসূচি রয়েছে এনসিপির। মুজিববাদী সংবিধান, সেই 72-এর সংবিধানকে টিকিয়ে রাখতে যাচ্ছে এখন বিএনপি। এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা অনৈক্য চাই না, আমরা বিভাজন চাই না, কিন্তু যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ায়, তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয়। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। টাঙ্গাইলে দুপুরে জেলা ছাত্র দলের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। একইভাবে গুপ্ত সংগঠন দ্বারা মব তৈরির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নীলফামারীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। এছাড়া কুড়িগ্রাম ও মাগুরা সহ অন্যান্য জেলাতেও কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এই সময় বক্তারা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারাই বর্তমানে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। ময়মনসিংহের ভালুকায় মা ও তার 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ভালুকা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন নেত্রকোনা জেলার কেন্দ্রীয় উপজেলার রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার, তাদের মেয়ে রাইসা ও ছেলে নীরব। পুলিশ জানায়, রফিকুল ইসলাম ভালুকার একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। সোমবার সকালে কর্মস্থল থেকে বাসায় গিয়ে ঘরের দরজায় তালা দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অবশেষে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন রফিকুল। সেখানে স্ত্রী ও 2 সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃতদের গলায় ক্ষতচিহ্ন রয়েছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, হত্যার ঘটনায় এখন পর্যন্ত কি কোনো মামলা হয়েছে? আর সন্দেহভাজন তালিকায় কে বা কারা রয়েছে এবং হত্যার মোটিভ কি, এই বিষয়ে কি পুলিশ কিছু জানিয়েছে? দোলা, আজকে সকালে এই 3টি মরদেহ উদ্ধারের পরে কিন্তু পুলিশ তদন্তে নামে। আমরা কিছুক্ষণ আগেও জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এই ঘটনার পর থেকে ভিকটিমের যে দেবর রয়েছে, অর্থাৎ রফিকুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম, তিনি পলাতক রয়েছেন এবং পুলিশের ধারণা এবং যে ভিকটিমের স্বামী রফিকুল ইসলাম, তিনি নিজেও ধারণা পোষণ করছেন যে তার ছোট ভাই নজরুল ইসলাম এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে এবং পুলিশ নজরুল ইসলাম যে কক্ষে থাকতেন সেখানে কিন্তু এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে দা, ছুরি, সেগুলো কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে প্রাথমিক শ্রোতাল প্রতিবেদনে দেখা গেছে যে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের শরীরে আঘাতের চিহ্ন শুধুমাত্র
যে কাটা দাগ সেটি রয়েছে, অন্য কোনো ধরনের নির্যাতনের তারা যে তথ্য সেটি পাননি। পাশাপাশি আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে চেতনানাশক বা খাইয়ে হত্যা করা হয়েছে কি না সেই বিষয়টি তারা পরীক্ষার পর জানতে পারবেন, কিন্তু প্রাথমিকভাবে ধারণা করছেন যে আসলে ঘুমন্ত অবস্থায় আসলে তাদের এই গলা কাটা হয়েছে এবং তারা সেই নজরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। এবং নজরুল ইসলাম সম্পর্কে যদি একটু বলি, তার ভাই রফিকুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে গত 2.5 মাস আগে তাকে জামিনে বের করা হয়েছিল। তিনি একটি হত্যা মামলা 2 বছর যাবৎ জেলখানায় ছিলেন এবং 2.5 মাস আগে 40,000 টাকা খরচ করে তার ভাইকে তিনি ছাড়িয়ে এনে নিজ বাসায় থাকতে দিয়েছিলেন। কিন্তু গত কয়েকদিন যাবতই তার মধ্যে আচরণের অস্বাভাবিকতা দেখা গিয়েছিল। খুব সামান্য বিষয়ে তিনি খুব প্রতিক্রিয়া দেখাতেন, রাগ দেখাতেন এবং তার স্ত্রীর সাথে প্রায়ই খাবার দাবার নিয়ে রাগারাগি করতেন। এইখান থেকেই হয়তো এই হত্যার ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ এবং যে ভিকটিম রয়েছে তার স্বামী আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি, পুলিশ তদন্ত চালাচ্ছেন। লাশ ময়নাতদন্তের পরই আসলে হয়তো দাফন টাফন শেষ হলে হয়তো মামলা করবে বলে যে বাদী যিনি হবেন অর্থাৎ ভিকটিমের স্বামী তিনি আমাদেরকে জানিয়েছেন। দোলা, ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। এদিকে বান্দরবানের চিম্বুক এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে একই পরিবারের 2 জন সহ প্রাণ হারিয়েছেন 3 জন। সোমবার গভীর রাতে চিম্বুক সড়কের 13 মাইল এলাকার রাংলাই চেয়ারম্যান পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত 1:30টার দিকে বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে বিদ্যুতের একটি ট্রান্সফরমার বিকল হয়ে পাড়ার বাসিন্দাদের ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এই সময় সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 জন মারা যান এবং অনেকেই আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সদর উপজেলার দুর্গতরা আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছেন। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক, মৎস্যজীবী ও গবাদি পশু পালনকারীরা। এখনও 3,470 হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে রয়েছে। জেলার 6টি উপজেলায় অন্তত 2,330টি পুকুর ও দিঘির মাছের ঘের ভেসে গেছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় কাজ করছে জেলা প্রশাসন। এরই মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে। আমাদের 121টি গ্রাম থেকে পানি নেমে গিয়েছে। এখনো প্রায় 16টি গ্রামে পানি আছে। আমাদের এই মুহূর্তে 4.5 শতাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে আছেন। বাকিরা সবাই প্রায় 9,000 মানুষ যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা নেমে গিয়েছেন। যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এবং অন্যান্য কৃষি এবং প্রাণী সম্পদ সহ যাদের ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য কাজ করছি। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুল্লাল মামুন। মামুন, এই ক্ষতিগ্রস্ত কৃষিখাত নিয়ে প্রশাসন কি বলছে এবং কি ধরনের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে এরই মধ্যে জানাবেন। বারবার বাঁধ ভাঙা ঠেকাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? ক্ষতিগ্রস্ত কৃষিকে এখনো পর্যন্ত আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনো কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিভাগ তারা কিন্তু কাজ করছে ক্ষতির তথ্য বের করার জন্য। এছাড়াও আরেকটা বিষয় আপনাকে যেটি জানাবো যে আমি এখন আছি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে, যেখানে এই প্রলয়ঙ্কারী যে বন্যা, এই বন্যায় যে বাঁধটি ভেঙে গেছে, বাঁধের অংশ আমরা এখন দেখাবো। এখানে এই বন্যার ফলে এই বাঁধের এই অংশটি কি পানির চাপে একদম চলে যায়, যার ফলে এই পাশে একটি ঘর, যে ঘরতে তারা লোকজন ছিল, ওই ঘরের লোকজনও ভাঙার আগেই তারা কিন্তু সরে গিয়েছিল, যার ফলে তারা আলী আশরাফের পরিবার তারা কোনো রকম প্রাণে রক্ষা পেয়েছে। তো যে বিষয়টি বলবো যে প্রতি বছর কিন্তু এই বন্যা হচ্ছে। এই অঞ্চলের মানুষের দুর্দশা হলো যে মুহুরী, কহুয়া ও সিলোনিয়ার বন্যা নিয়ন্ত্রণ এই বাঁধটি টেকসই বাঁধ না হওয়ার কারণে মাটির এই বাঁধটি বন্যার ফলে অর্থাৎ উজানের পানি, ভারতের উজান থেকে নেমে আসা পানি এবং আমাদের যে বৃষ্টির পানি, এগুলোর চাপে এই বাঁধটি প্রতিনিয়ত প্রতি বছরে ভাঙে। তো পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু মেরামত করে, আবার ভেঙে যায়। তো এখন এলাকাবাসী যে দাবি করছে যে প্রতিনিয়ত যেহেতু বাঁধটা ভেঙে যাচ্ছে, তাদের একটাই দাবি যে তাদেরকে একজন টেকসই বাঁধ যেন তাদেরকে
করা হয়। আর এখানে যে ক্ষতির বিষয় আমি যেটি বলবো যে আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে ৩,৪৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে, ২,৩30 মাছের ঘের এবং পুকুর ভেসে গেছে, প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া প্রাণী সম্পদের প্রায় ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড যে উদ্যোগ নিয়েছে সেটা হলো এখানে একটি প্রকল্প তারা নিচ্ছে, সেটা হলো ৭,৩৪০ কোটি টাকার একটি প্রস্তাবিত প্রকল্প নেওয়ার চেষ্টা করছে। এই প্রকল্পটি যদি করা হয়, যদি একটি টেকসই বাঁধ এখানে নির্মাণ করা হয়, তাহলে এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের দুঃখ দুর্দশা এবং তাদের যে কষ্ট, সেটা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছেন তারা। এই ছিল আমার কাছে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল্লাহ মামুন। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সাথে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে ফের মন্তব্য করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি। কক্সবাজারে দুপুরে রোহিঙ্গা ক্যাম্প ও জেলার অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক সভা শেষে উপদেষ্টা এসব কথা বলেন। সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা সংকট ও মাদক পাচার বিষয়ে উচ্চ পর্যায়ের এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই মাদকটা মেইনলি এই কক্সবাজারের উপর দিয়ে আসে, এই জন্য আপনাদের একটা কিন্তু বিরাট দায়িত্ব রয়ে গেছে এই মাদকটা নিয়ন্ত্রণ করার জন্য। আমাদের ভিতরে সাধারণত দেখা যায় যে মাদক ধরা পড়ে, কেরিয়ার ধরা পড়ে, কিন্তু গডফাদাররা ধরা পড়ে না। কোন অবস্থায় গডফাদাররা যেন ছাড়া না পায় এই ব্যবস্থা গ্রহণ করার জন্য। চট্টগ্রামে স্বামীকে হত্যার দায়ে তার স্ত্রী সহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে এই রায় ঘোষণা করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ HM শফিকুল ইসলাম। দণ্ডিতরা হলেন রিমা আক্তার, সাদাত হোসেন কাইয়ুম ও আব্দুল কাইয়ুম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন, পরে তাদের কারাগারে পাঠানো হয়। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত PP জানান, পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। স্ত্রী রিমা আক্তার সহ ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অন্য 2 আসামির মধ্যে সাদাত হোসেন কাইয়ুমের সাথে রিমা আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল, আর আব্দুল কাইয়ুম হলেন সাদাত হোসেন কাইয়ুমের বন্ধু। গত বছর জুলাই অভ্যুত্থানে শুধু রাজপথেই প্রাণ ঝরেনি, ঘর বাড়িও হয়ে ওঠে অনিরাপদ। তেমনি এক গুলিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাণ হারান সুমাইয়া। নিজ বাসার বারান্দায় হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি, আর মাকে হারায় এক শিশু। 2024-এর 20 জুলাই ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ তখন রণক্ষেত্র। ওই দিন নিজ বাসার 6 তলার বারান্দায় হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিতে নিহত হন সুমাইয়া। ভয়াবহ সেই সময় পেরিয়ে দেশ এখন দুঃশাসন মুক্ত, কিন্তু সময় মুছে দিতে পারেনি সুমাইয়ার পরিবারের শোক। বিশেষ করে সন্তান হারানো মায়ের কান্না মোছাবে কে? এখন শুধু স্মৃতির মাঝেই সুমাইয়ার অস্তিত্ব খুঁজে ফেরেন মা। আমি মা ওরে বাঁচাইতে পারি না, আর আমার এক নজরটুকু কইতে পারে না যে মা আমার মায়ের নামে দেখতে রাখে না, এই কথাটুকু আমার কোনো কইতে পারে নাই। আমার চোখের সামনে তখন চলিয়ে গেল। একটি গুলি শুধু সন্তানকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে তা নয়, সন্তানও হারিয়েছে মাকে। সুমাইয়া রেখে গেছেন তার একমাত্র কন্যা সন্তানকে। মায়ের মৃত্যুর সময় শিশু সোয়াইবার বয়স ছিল মাত্র 2 মাস 10 দিন। বর্তমানে নানি আর মামাদের সঙ্গেই রক্তের বন্ধন খুঁজে নেন শিশু সোয়াইবা। অনেক লোকজন ছিল, অনেক বাড়ির ছাদে। ইতিমধ্যে সুমাইয়া বেলকনিতে দাঁড়ানো ছিল। এসএসের পাইপ ছিদ্র হয়ে সুমাইয়ার মাথায় বুলেট লাগে। ওই বুলেট মাথা ছিদ্র হয়ে ওয়ালে টাচ লাগে। বুলেট আমাদের কাছে ছিল, আমরা প্রশাসনের কাছে জমা দিছি। মারা যাওয়ার বিষয়ে
কারণ কি, সে তো কোনো আন্দোলনেও যায় না, কোনো মিছিলে যায় না, কোনো কিছুই করে না। এটা ভবিষ্যৎ কী হইব এটা আমরা তো জানি না, তারপর আমরা যথেষ্ট চেষ্টা করতেছি ভালো রাখার জন্য। এখন সরকার থেকে যদি আমাদেরকে কিছু হেল্প করে বা সাপোর্ট দেয় তাহলে আমরা আর একটু ভালো থাকার চেষ্টা করব। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তথ্য মতে গণ অভ্যুত্থানে জেলায় অন্তত 21 জন নিহত হয়, আহতদের সংখ্যা 250-রও বেশি। দীপ্ত, বার্তা কক্ষ। সারা দেশের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতন বিক্ষোভে। সে সময় সংঘর্ষে অনেকের রক্তপাত প্রাণহানি হয়। বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা এখনো ভুলতে পারেনি বিভীষিকাময় সেই দিনগুলোর কথা। বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে গত বছরের জুলাই মাসে সারা দেশের 11টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন সেই আন্দোলনে। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করে। 15 জুলাই সন্ধ্যায় বঙ্গবন্ধু হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। রাতের আধারে দ্বিতীয় দফায় উপাচার্য ভবনের ভিতরে হামলা হয়। যখন শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকার বললেন, তারপর আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগকে প্রতিহত করবার জন্য মিছিল নিয়ে বের হয় এবং সেইখানে সর্বপ্রথম ছাত্রলীগের সাথে রবীন্দ্রনাথ হলের সামনে আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া অর্থাৎ সংঘর্ষ হয়। সেইখানে সর্বপ্রথম আহত হই আমি। স্থানীয় সন্ত্রাসী, ভাড়াটে সন্ত্রাসী এবং আমাদের তৎকালীন ছাত্রলীগের সন্ত্রাসীদের সহ পুলিশ বাহিনী দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর সেই নরকীয় একটি নৃশংস হামলা চালিয়েছিল। তো এভাবে কিন্তু 16 জুলাই প্রথম প্রহরে আমরা আমাদের ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করি এবং 16 জুলাই যে শহীদ আবু সাইদের যে মৃত্যুটা, এটা কিন্তু আন্দোলনকে সম্পূর্ণ ভিন্ন দিকে প্রবাহিত করে। ছাত্রলীগের হামলার পর উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পুলিশ কাঁদানো গ্যাস ও টিয়ার শেল ছোড়ে। দমন পীড়নের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ যোগ দেন আন্দোলনে। কিন্তু আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। গত 1 বছরে বিভিন্ন কারণে, বিভিন্ন বাধা বিপত্তির কারণে আসলে তরুণ প্রজন্মের যেই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আমি বলবো আজকে এই 25 জুলাই এসে অনেকটাই খুব ভালোভাবে বাস্তবায়িত হতে পারে নাই। নতুন ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, কিন্তু এই গভর্নমেন্টের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী আমরা এখনো কিছুই দেখতে পাইনি। আমাদের অনেক ভাই বোন আছে যারা আহত হয়েছিল, তারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। যে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে আপনারা যে সরকারে এসেছেন এবং যারা আহত হয়েছেন তাদের ম্যান্ডেট নিয়ে কিন্তু আপনার গভর্নমেন্টে এসেছেন। আমরা মনে করব আপনারা এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা রয়েছে, চেতনা রয়েছে, সেটা সমুন্নত রাখতে সারা বাংলাদেশের মানুষ যে একটা নতুন বাংলাদেশ চেয়েছিল সেটি আপনারা উপহার দেবেন। জুলাই আগস্ট আন্দোলনের রক্তাক্ত স্মৃতি আজও শিক্ষার্থীদের হৃদয়ে। দীপ্ত, বার্তা কক্ষ। প্রায় 3 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে সকাল 8টার দিকে একটি ধান বোঝাই ট্রাক রেল লাইনের উপর বিকল হয়ে যায়। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশের বিভিন্ন স্টেশনে একতা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, টাঙ্গাইল কমিউটার সহ অন্তত 5টি ট্রেন আটকা পড়ে। প্রায় 3 ঘন্টা পর ট্রাকটির রেকর্ড দিয়ে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর হয়ে ধামরাইয়ের দিকে যাচ্ছিল। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার। চাঁদাবাজ ও সন্ত্রাসের দলে পরিণত হয়েছে বিএনপি, অভিযোগ এনসিপির। দক্ষিণবঙ্গে চলছে পদযাত্রা। ময়মনসিংহে 2 সন্তান সহ মায়ের মরদেহ উদ্ধার। বান্দরবানের বিদ্যুতের তারে জড়িয়ে 3 জনের মৃত্যু। ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, বেশি ক্ষয়ক্ষতি কৃষিতে। লঘু চাপের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।